শিক্ষার্থীকে স্বাগত জানাই। আজ আমরা ধ্বনি পরিবর্তনের রীতি সংক্রান্ত যে বিষয়গুলি রয়েছে সেগুলো সম্পর্কে একটু দেখে নেব এবং তার সঙ্গে সঙ্গে ধ্বনি পরিবর্তনের রীতির মধ্যে প্রথমটি অর্থাৎ ধ্বনির আগমন, এই আগমনের যে বিভিন্ন ধাপগুলি রয়েছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তৃতভাবে জেনে নেব আজকের ক্লাসে। ইতিমধ্যেই ধ্বনি পরিবর্তনের কারণের একটি ক্লাস করে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে, প্রয়োজন হলে সেখান থেকে দেখে নিতে পারো। তো বেশি কথা নয়, আজকে আমরা সরাসরি ধ্বনি পরিবর্তনের রীতি এতে চলে আসি। ধ্বনি পরিবর্তনের রীতি এটা বুঝতে গেলে প্রথমে আমাদের কতগুলো শব্দ একটু বুঝে নিতে হবে। আসলে ধ্বনি পরিবর্তন কি? আমরা যখন কথা বলি, কথা যখন বলি তখন কখনো কখনো নিজের ইচ্ছেতে বা অনিচ্ছাতে কোনো একটি শব্দ ভিন্ন রকম ভাবে উচ্চারণ করবার চেষ্টা করি বা করে ফেলি। এটা কিন্তু মৌখিক বাংলায় হয়, এটা আমাদের মনে রাখতে হবে। মৌখিক বাংলা মানে আমরা মুখে যেটা বলে থাকি সেটা কিন্তু স্কুলে লিখি না খাতায়, কেমন? সুতরাং মৌখিক বাংলার ক্ষেত্রে এই ধ্বনি পরিবর্তনকে আমরা বিশেষভাবে লক্ষ্য করতে পারি। যেমন ভাবে ধরো আমরা যদি বলি স্কুল না বলে আমরা অনেক সময় বলি স্কুল, অর্থাৎ সেখানে একটা হর্ষই এসে গেল। লেখার সময় কিন্তু স্কুল লিখছি না, লিখছি স্কুল, কিংবা স্কেল স্কেল, কিংবা বেঞ্চ থেকে বেঞ্চি, এগুলি কিন্তু আমরা লিখি না। সুতরাং মৌখিক বাংলার ক্ষেত্রে হচ্ছে, দেখো গ্রেটার দ্যান চিহ্নটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আমরা পরেরটি অর্থাৎ গ্রেটার দ্যানের ডান বাদিকে অবস্থান করা ওই শব্দটিকে, মানে আমাদের দিক থেকে ডান দিকে অবস্থান করা শব্দগুলিকে আমরা উচ্চারণ করি মৌখিক বাংলায়, কেমন? সুতরাং এক্ষেত্রে ধ্বনি পরিবর্তিত হচ্ছে। আসলে কি, কেন হচ্ছে, পরে আসছে। আবার আরো কিছু শব্দ দেখে নি, যেমন সিগন্যাল না বলে কখনো কখনো অসাবধানতা বসে বলে ফেলি সিঙ্গেল, বা দ্রুততার কারণে বলে ফেলি সিঙ্গেল, কিংবা রিক্সা উচ্চারণের ত্রুটির কারণে কখনো কখনো আমরা বলে থাকি রিস্কা, কিংবা আমহাস্ট না বলে কখনো কখনো পারি না বলতে, সেই জন্য বলতে পারি আমবাত। যেমন আমরা যখন আমহাস্ট সাহেব বাংলার বড়লাট ছিলেন সেই সময় কিন্তু এই আমবাত বাঙালিরা উচ্চারণ করতে বেশ কষ্ট পেতে হতো তাদের বাকযন্ত্রে, সুতরাং তারা সহজ করে উচ্চারণ করে নিল আমবাত। কিংবা পরের শব্দটি মজার শব্দ আল্ট্রাসোনো, এই আল্ট্রাসোনো শব্দটি কঠিন, সুতরাং বাঙালি সবকিছুকে সহজ করে নেওয়ার চেষ্টা করে, আর সেই ছন্দে তাল মিলিয়ে সে আল্ট্রাসোনো না উচ্চারণ করে বলে দিল সহজে আলতাসোনো। বেশ মজার, তাই না? যাই হোক, এরপরে আমরা আরো দুটো দৃষ্টান্ত দেখে নি। বানর না উচ্চারণ করে বলতে পারে বান্দর, এই শব্দটি সম্পর্কে আমাদের দারুণ পরিচিতি আছে, ক্লাসরুমে অনেকবার শোনো তোমরা নিশ্চয়ই, আমিও শুনেছি। যাই হোক, আবার ইঁদুর না বলে আমরা কখনো কখনো ইন্দুর বলতে পারি, কিংবা অম্ল না বলে অম্বল বলতে পারি, আর র্যান্টাক তখন খাই, এটা তো আমরা সবাই জানি, কেমন? তো মজার ব্যাপার এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, বানর থেকে হয়ে গেল বান্দর, দ এসে হাজির হলো, মানে লেজটা বড় হলো। ইঁদুর থেকে ইন্দুর, আবার একটা দ এসে হাজির হলো। কিংবা অম্ল থেকে অম্বল, মানে একটা ময় ব, এই ব এসে হাজির হলো, মানে র্যান্টাক এসে হাজির হলো এখানে, কেমন? গ্যাসের ওষুধ। মজার ব্যাপারে এই যে পরিবর্তন, এগুলো কেন হচ্ছে, কেন এই শব্দগুলোকে এমন ভাবে উচ্চারণ করছি, তার পিছনে দাঁড়িয়ে আছে এই কারণগুলি। এক হচ্ছে উচ্চারণের দ্রুততা, মানে আমাকে তাড়াতাড়ি বলতে হবে, যা বলি বলি না কেন তাড়াতাড়ি আমাকে বলতেই হবে, কেমন? ভুল বলি কি আসে যায়, তাড়াতাড়ি তো বলেছি। দুই, অসাবধানতা, মানে সাবধানতা অবলম্বন না করে বললাম, ফলে ভুল বললাম। আর তিন, অবশ্যই অনভিজ্ঞতা। এই অনভিজ্ঞতা বড় একটা কাজ করে, মানে জানি না কিন্তু তবু বলতে হবে। যেমন আমাদের প্রত্যেকের মধ্যে ইংরেজি বলার দারুণ প্রবণতা প্রতিক্ষণেই লক্ষ্য করা যায়, কিন্তু ভুল বলি, তবু আমাকে বলতে হবে, কারণ ইংরেজি, কেমন? বা বাংলায় কঠিন কঠিন শব্দগুলি সঠিকভাবে উচ্চারণ করতে পারলাম না, তাতে কি যায় আসে, ওই ভুল উচ্চারণটি করলাম, অনভিজ্ঞতা। আর তাছাড়া তো ইতিমধ্যেই ধ্বনি পরিবর্তনের কারণের মধ্যে দেখিয়েছি বাকযন্ত্রের ত্রুটি আছে, শ্রবণ যন্ত্রের ত্রুটি আছে, অনেক 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 কিছু। তাহলে সব মিলে ধ্বনি পরিবর্তন মানে এরকম একটা চিত্র যে উচ্চারণের দ্রুততা বা অসাবধানতা বা অনভিজ্ঞতার কারণে মূল শব্দটি উচ্চারণ না করে মৌখিক বাংলায় আমরা অন্য একটি শব্দ উচ্চারণ করি, মানে তার নিরিখে, ধ্বনির নিরিখে। ফলে হয়ে যায় কি, ধ্বনির পরিবর্তন ঘটে, মানে অন্য ধ্বনি উচ্চারিত হয়। একেই ধ্বনি পরিবর্তন বলে।
এবার আমরা ধ্বনি পরিবর্তনের একটা ডায়াগ্রাম দেখে নিতে পারি, একটা চার্ট নির্ণয় করে নিতে পারি, কেমন ভাবে আমরা ধ্বনি পরিবর্তনের পুরো চ্যাপ্টারটিকে নখদর্পণে শিখে নেওয়ার চেষ্টা করব। তার মধ্যে প্রথম রয়েছে ধ্বনির আগম, দ্বিতীয় ধ্বনির লোপ, তৃতীয় ধ্বনির রূপান্তর এবং অবশেষে ধ্বনির স্থানান্তর। তার মধ্যে আমরা কি কি শিখব? তার মধ্যে ধ্বনির স্থানান্তরে শিখব অপিনিহিতি, বিপর্যাস। প্রাসঙ্গিকভাবে যখন আলোচনা করব তখন অবশ্যই বুঝে নিতে পারবে। আজকে কেবলমাত্র আমি এই চারটি এই ক্লাসে দেখিয়ে দিচ্ছি এবং তার সঙ্গে ধ্বনির আগমনের ক্লাসটি আজকে সম্পন্ন করব। দ্বিতীয় ক্ষেত্রে আমরা যেটি দেখব সেটি হলো ধ্বনির আগমনের মধ্যে রয়েছে স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, আর ধ্বনির রূপান্তরের মধ্যে স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনির রূপান্তর, আর এই স্বরধ্বনির রূপান্তরের মধ্যে স্বরসঙ্গতি, অভিশ্রুতি, আর ব্যঞ্জন ধ্বনির রূপান্তরের মধ্যে সমীভবন, বিষমীভবন, নাসিক্যী ভবন, শতনাসিক্যী ভবন, মূর্ধান্যী ভবন, ঘোষী ভবন, অঘোষী ভবন, মহাপ্রাণিক ভবন, এরকম অনেক অনেক ভবন, আলয় নিলয় সমস্ত কিছু আছে। সুতরাং ওগুলো যখন প্রাসঙ্গিকভাবে আসবে তখন একটা একটা করে বিস্তৃত করব তোমাদের সামনে। ক্লাসের সঙ্গে জুড়ে থাকলে নিশ্চয়ই দেখতে পাবে। আর ধ্বনির লোপের ক্ষেত্রে আছে স্বরলোপ আর ব্যঞ্জন লোপ। এই হলো আমাদের ধ্বনি পরিবর্তনের রীতির একটা সামগ্রিক চিত্র। এর মধ্যে এই স্বরধ্বনির আগমনের ক্ষেত্রে আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম, ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে তাই আছে। আমি পুঙ্খানুপুঙ্খভাবে পরবর্তী ক্লাসে আসছি ধীরে ধীরে। কেমন? তো মোটামুটি ভাবে ধ্বনি পরিবর্তনের রীতিতে আমরা কোনগুলো শিখবো আমরা দেখে নিলাম। নিশ্চয়ই আর কোনো অসুবিধা নেই। তাহলে এবার আমরা ধ্বনির আগমনের এই অংশে চলে আসি। বেশ, দেখো ধ্বনির আগমন মানে কি? সেই ওই একই কথা, উচ্চারণের সুবিধা। স্কেল, বন্ধুকে বললাম তোর এ স্কেলটা দে, আর বন্ধু সঙ্গে সঙ্গে এ স্কেলটা বাড়িয়ে দিল। স্কুলের বেঞ্চিতে বসে, বোঝা গেল নিশ্চয়ই কি বলতে চাইছি। স্কুল বললাম স্কুল, স্কেল এ স্কেল, বেঞ্চ বেঞ্চি, হর্ষই এসে হাজির হলো, এ এসে হাজির হলো, কিংবা বেঞ্চির হর্ষই এসে হাজির হলো। কিসের জন্য? এ সবই কিন্তু উচ্চারণের সুবিধার জন্য। তাহলে ধ্বনির আগমন আসলে কি? ধ্বনির আগমন বলতে বোঝানো হয় অতিরিক্ত ধ্বনির আগমন। কেমন? যেটা শব্দের মধ্যে কাঙ্ক্ষিত ছিল না কিন্তু আমরা নিয়ে এলাম কিসের জন্য? উচ্চারণের সুবিধার জন্য আর দ্রুততার জন্য। এই আগমনকে দুরকম ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্বরধ্বনির আগমন, আরেকটা হলো ব্যঞ্জন ধ্বনির আগমন। এবার এই স্বরধ্বনির আগমনকে আমরা বলতে পারি স্বরাগম সংক্ষেপে। কেমন? স্বর মানে হচ্ছে স্বরধ্বনি, তাহলে স্বরাগম মানে স্বরধ্বনির আগমন। তাহলে স্কুল বললাম কি স্কুল, কে এলো এখানে? কে এসে হাজির হলো? হর্ষই এসে হাজির হলো। কোথায় এসে হাজির হলো? প্রথমে। স্কেল, কে এসে হাজির হলো? একটা এ, কোথায়? প্রথমে। বেঞ্চির একটা হর্ষই এসে হাজির হলো। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? উচ্চারণের সুবিধার জন্য শব্দের আদিতে, মধ্যে বা অন্তে, মানে প্রথমে, মধ্যে বা শেষে স্বরধ্বনির আগমনকেই কি বলে? স্বরাগম বলে। মৌখিক বাংলায় কিন্তু এটা প্রথমেই মনে রাখবে, মানে আমরা যখন বলি সেই মৌখিক বাংলায় এই স্বরধ্বনি এসে হাজির হয়। এই স্বরধ্বনির আগমনকে আমরা তিনটে ভাগে দেখে নিতে পারি। এক হচ্ছে আদি স্বরাগম, স্কুল থেকে প্রথমে এলো, স্কেল থেকে এ প্রথমে এলো, তাই তো? তাহলে হর্ষই কিংবা এ যখন এসে হাজির হলো তাকে আদি স্বরাগম বলা হচ্ছে। শব্দের উচ্চারণের প্রথমে একটা স্বরধ্বনি এসে হাজির হলে তখন স্বরাগম বলি, আদি স্বরাগম বলি। এবার মধ্য স্বরাগম, এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, মন দিয়ে দেখে নাও। মধ্য স্বরাগমে যেমন ধরো ভক্তি থেকে কি লিখেছি? ভকতি, তাই তো? কিংবা মুক্তা থেকে মুকুতা, দেখো লক্ষ্য করে, কিংবা ফিল্ম থেকে ফিলিম। কেমন? এবার লক্ষ্য করো এই ভক্তি আমি বর্ণ বিশ্লেষণ করে দিয়েছি। বর্ণ বিশ্লেষণ করলে কি হয়? ভক্তি ভ যুক্ত, অযুক্ত, ক যুক্ত, ত যুক্ত, হর্ষই। কিন্তু ভকতি যেটা পরিবর্তন করে সহজ করে বললাম তাকে বর্ণ বিশ্লেষণ করলে হয় ভ যুক্ত, অযুক্ত, ক যুক্ত, অযুক্ত, ত যুক্ত, হর্ষই। তাহলে এই দুটোর মধ্যে ফারাক কি? একটা অ এখানে বেশি। অটা কি? স্বরধ্বনি। তাহলে স্বরধ্বনি কোথায় এলো? এই শব্দ, সেই শব্দের মধ্যে যে যুক্ত ব্যঞ্জনটি আছে, এই কয়ত, এটা যুক্ত ব্যঞ্জন। কেমন? এই যুক্ত ব্যঞ্জনের মধ্যে অ এসে বসে যুক্ত ব্যঞ্জনকে আলাদা করে দিল। বিষয়টা কেমন? কয়ে তয়ে হস্যি রয়েছে, আর এই অ এসে বসে ক আর তকে পৃথক করে দিল। বিষয়টা কেমন? ধরে নিলাম যে প্রমিলা আর অতনু দুজনে বসে আছে পাশাপাশি, খুব কাছের বন্ধু, তার মাঝখানে এসে সুমিত হাজির হয়ে গেল। তো সুমিত হাজির হয়ে মাঝখানে বসে প্রমিলা আর অতনুকে পৃথক করে দিল। কেমন? সুতরাং ক আর ত
কেমন? এই ক আর ত একসঙ্গে বসেছিল, একসঙ্গে বসে থাকার মাঝখানে এলো অ, অ এসে বসে ওই ক তকে পৃথক করে দিল। এই যে পৃথক করে দিল, এই পৃথক করাকেই বলা হয় মধ্য স্বরাগম। আবার ফ্লিমের ক্ষেত্রেও তাই, ফ আর ল, কেমন? ফ আর ল একসঙ্গে ছিল, মাঝখানে এসে হর্ষই বসলো, হয়ে গেল কি? ফ ল পৃথক হয়ে গেল। এই যে পৃথক হয়ে গেল, একেই আমরা বলি মধ্য স্বরাগম। এই মধ্য স্বরাগমের আরেকটি ভালো নাম আছে ব্যাকরণে, ধ্বনি পরিবর্তনের রীতিতে। কি নাম তার? তার নাম হলো স্বরভক্তি বা বিপ্রকর্ষ। কেমন? এই স্বরভক্তি বা বিপ্রকর্ষের মানে কি? স্বরভক্তির আভিধানিক অর্থ হলো স্বরধ্বনির দ্বারা বিভক্তকরণ, মানে স্বরধ্বনির সাহায্যে আমরা কি করছি? বিভক্ত করে দিলাম। কাদের? ব্যঞ্জন ধ্বনিকে। কোন ব্যঞ্জন ধ্বনি? যুক্ত ব্যঞ্জন ধ্বনি, তাই নয় কি? দেখো লক্ষ্য করে, কয়ত যুক্ত ব্যঞ্জন ধ্বনি, ফল যুক্ত ব্যঞ্জন ধ্বনি। এই যুক্ত ব্যঞ্জন ধ্বনিকে স্বরধ্বনি এসে মাঝখানে বসে আলাদা করে দিল, একে বলে স্বরভক্তি। এর আরেক নাম হলো বিপ্রকর্ষ। বিপ্রকর্ষ শব্দের অর্থ হলো বিশেষ প্রক্রিয়ায় প্রকৃষ্টকরণ। কেমন? তাহলে কি দাঁড়ালো? যুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসার ফলে ব্যঞ্জন ধ্বনি পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এই জন্য মধ্য স্বরাগমকে বিপ্রকর্ষ বলা হয়। কেমন? আর তোমরা যদি স্বরধ্বনির সংজ্ঞা আলাদা করে লিখতে চাও তাহলে লিখে নিতে পারো। বেশ, লিখে নাও, বলে দিই। উচ্চারণের সুবিধার জন্য, উচ্চারণের সুবিধার জন্য শব্দের মধ্যে অবস্থান করা, ভালো করে বুঝে নাও, উচ্চারণের সুবিধার জন্য শব্দের মধ্যে অবস্থান করা যুক্ত ব্যঞ্জনের মাঝখানে, এই যে আমি দেখো এই তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি, যুক্ত ব্যঞ্জনের মাঝখানে একটা স্বরধ্বনি এসে, স্বরধ্বনিটা অ, এই স্বরধ্বনি এসে ওই যুক্ত ব্যঞ্জনকে পৃথক করে দেওয়ার রীতিকেই হলো কি বলে? স্বরভক্তি বা বিপ্রকর্ষ। তাহলে স্বরভক্তির আভিধানিক অর্থ হলো স্বরধ্বনির দ্বারা বিভক্তকরণ, আর বিপ্রকর্ষের আভিধানিক অর্থ হলো বিশেষ প্রক্রিয়ায় প্রকৃষ্টকরণ। নিশ্চয় বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। এরপরে অন্ত স্বরাগমে আসি। অন্ত মানে শেষ। তাহলে শেষে কে যখন স্বরধ্বনি আসবে উচ্চারণের সুবিধার জন্য, তখন তাকে অন্ত স্বরাগম বলবো। যেমন দিশ, দিশ মানে দিক, দিশা আমরা বলি, ওহ জীবনের দিশা খুঁজে পাচ্ছি না, এই যে দিশ থেকে হয়ে গেল দিশা, আকার এলো। কেমন? তখন আকার এসে বসে একটা নতুন ধ্বনির সৃষ্টি করলো এখানে, দিশ থেকে তখন দিশা হলো, এতে অন্ত ব্যঞ্জনা স্বরাগম বলা হয়। আবার বেঞ্চ থেকে বেঞ্চি, এটা তো স্কুলে গেলে হয়েই থাকে বলা আমাদের, তাই না? যাই হোক, আবার যাই হোক, এই শব্দগুলো তোমরা দেখে নিতে পারো অন্ত ব্যঞ্জনা স্বরাগমের ক্ষেত্রে। এরপরে এটার ডেফিনেশন এইভাবে লিখতে পারো, উচ্চারণের সুবিধার জন্য শব্দের অন্তে স্বরধ্বনির আগমনকে অন্ত স্বরাগম বলে। কেমন? এখানে একটা জফলা দিয়ে নিও। যাই হোক, এরপরে আমরা আসছি স্বরাগমের পরে ব্যঞ্জনাগম। ব্যঞ্জনাগম মানে হলো ব্যঞ্জন ধ্বনির আগম। কেমন? তাহলে ব্যঞ্জন ধ্বনির আগম বা ব্যঞ্জনাগম, এটাও ওই একই, উচ্চারণের সুবিধার জন্য বা দ্রুততার কারণে বা অসাবধানতার কারণে বা অনভিজ্ঞতার কারণে, এতগুলো হতে পারে। যেমন ধরো, বানর থেকে বান্দর, নয়ের সঙ্গে কে এলো? দ ছিল না, ছিল না, দ এসে হাজির হলো, লেজটা বড় হয়ে গেল। কিংবা নানা থেকে হয়ে গেল নানান, একটা ন এসে হাজির হলো। দেখো আমি এখানে থার্ড ব্র্যাকেটে আটকে দিয়েছি, দ আর ন এসে হাজির হয়েছে তাই। তাহলে এই ধ্বনিগুলো এসে কি করলো? এই ব্যঞ্জন ধ্বনিগুলো এসে ধ্বনির পরিবর্তন ঘটালো। কেমন? শব্দের উচ্চারণ রীতির পরিবর্তন ঘটালো। এই পরিবর্তনকেই বলা হয় ব্যঞ্জন আগম। এবার ব্যঞ্জন আগমকেও আমরা তিন রকম ভাবে দেখতে পাই, একটা হলো আদি, একটা মধ্য, একটা অন্ত। উচ্চারণের সুবিধার জন্য শব্দের আগে, মাঝে বা শেষে ব্যঞ্জন ধ্বনির আগমনকে ব্যঞ্জনাগম বলে। ইহা তিন প্রকার, আদি, মধ্য আর অন্ত ব্যঞ্জনাগম। এবার আমরা আসি আদি ব্যঞ্জনাগমে। খুব সহজ, ধরে নাও ওষ্ঠ। আমরা কজন বলি? বলি না, কি বলি? ঠোঁট। কেমন? ওটা রয়েছে, একটা ঠ এসে সংযুক্ত হলো। কেমন? এই ওষ্ঠ থেকে হয়ে গেল ঠোঁট, মানে ঠ এর আগমন ঘটলো প্রথমে। ওঝা না বলে আমরা কখনো কখনো বলি রোজা। কেমন? তাহলে ওঝা ভূত ছাড়ায়, তবে আজকের সব ওঝাদের ঘাড়েই ভূত চেপে বসে আছে। যাই হোক, সুতরাং ওঝারা আর ভূত ছাড়াতে পারে না, তো ওঝা থেকে হয়ে গেল রোজা, তাহলে র এসে হাজির হলো। কিংবা উপকথা না বলে আমরা কি বলি? রূপকথার গল্প। কেমন? সেই রূপকথা, তাহলে র এসে হাজির হলো। ঠ, র, র এগুলো এসে প্রথমে হাজির হয়ে ওই মূল শব্দটির উচ্চারণের রীতির পরিবর্তন ঘটালো, তাকেই আদি ব্যঞ্জন আগম বলে। ডেফিনেশনটা দেখে নিও, খুব সহজ বিষয়। তারপরে চলে আসি মধ্য ব্যঞ্জনাগম। এটা তো খুব সহজ,
বানর থেকে বান্দর, ইঁদুর থেকে ইন্দুর, আর অম্বল থেকে অম্ল থেকে অম্বল। দ, ন আর ব এসে হাজির হয়েছে কোথায়? মাঝে। আর মাঝে হাজির হয়ে মূল ধ্বনির উচ্চারণ রীতির পরিবর্তন ঘটিয়েছে। একে মধ্য ব্যঞ্জন আগম বলে থাকি। কেমন? এটাও দেখে নিও, খুব সহজ। তাহলে শব্দের মাঝখানে স্বর ব্যঞ্জন ধ্বনির আগমনকে আমরা মধ্য ব্যঞ্জন আগম বলতে পারি, তাই না? এবার রইল অন্ত ব্যঞ্জনাগম বা অন্তে ব্যঞ্জনাগম, মানে শেষে। যেমন পাকা থেকে আমরা কি বলি? পাক্কা বা পক্ক। কেমন? দুটোই বলে থাকি। তাহলে পাকা ক আরেকটা ক সংযুক্ত হলো, শেষে এলো। খোকা আদর করে তখন কি বলি? খোকন, ন এসে সংযুক্ত হলো। কেমন? তাহলে ন নতুন করে এসে বসলো। সুতরাং ন কোথায় এসে বসলো? অন্তে এসে বসলো। আবার জমি থেকে জমিন, বাউল সঙ্গীতবিদ লালন ফকির একটা গানে লিখছেন, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। তাহলে জমি থেকে হলো কি? জমিন। ন এসে শেষে সংযুক্ত হলো এবং মূলধ্বনির উচ্চারণ রীতির পরিবর্তন ঘটালো। একে আমরা অন্ত ব্যঞ্জনাগম বলতে পারি। ডেফিনেশনে দেখতে পাচ্ছি অনেক সময় দেখা যায় উচ্চারণের সুবিধার জন্য শব্দের অন্তে অতিরিক্ত একটি ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটে। একে বলা হয় অন্ত ব্যঞ্জনাগম। এটা অনন্ত হয়ে গেছে, অন্ত করে দিও। যাই হোক, আসলে ধ্বনি পরিবর্তন অনন্ত, অনন্ত কাল ধরেই চলবে। ভুল করেও ঠিক হয়ে গেছে খানিকটা হলেও। যাই হোক, অন্ত ব্যঞ্জনাগম হবে এটি। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ। সকলকে অসংখ্য ধন্যবাদ। ধ্বনি পরিবর্তনের এই ক্লাসের সঙ্গে এভাবেই সবাই জুড়ে থাকো এবং আগামী ক্লাসের জন্য অপেক্ষা করো। আজ ব্যঞ্জনের আগম, ধ্বনির আগমের মধ্য দিয়ে সম্পন্ন করলাম। আগামী ক্লাস অবশ্যই সেগুলোকে লুপ্ত করার পথে ব্যপ্ত থাকবো আমরা। সুতরাং আগামী ক্লাসের জন্য অপেক্ষা করো। আর হ্যাঁ, লাইক শেয়ার করতে ভুলো না বন্ধুদের সঙ্গে। সবাইকে ধন্যবাদ।